প্রশ্ন করেছেন সমাজ বিপ্লব এবং সশস্ত্র সংগ্রাম এটি দুটো পার্ট, দুটো পর্ব, দুটোই আমাদের লাগবে। একটি লাগবে আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য আমাদের সমাজ বিপ্লব এবং সংস্কার প্রয়োজন। ধর্ম সম্পর্কে আমাদের সমাজের যে ধারণা রয়েছে ইসলাম সম্পর্কে, এই ধারণাটাকে আমাদের কিছুটা করতে হবে, এটাকে কিছুটা আবার আমাদের কি বলবো আমি রিস্টাডি করা বা মডিফাই করা, এটাকে আমাদেরকে তৈরি করতে হবে। এবং এটার সাথে কিছু সমাজ সংস্কার এবং সমাজ পরিবর্তনের কিছু কাজ, সামাজিক বিপ্লবের কাজ, এটা হচ্ছে আমাদের একটি অভ্যন্তরীণ কৌশল। এই 55,000 বর্গমাইলের ভিতরের কৌশল এটা। আর সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র লড়াইটা হচ্ছে আমাদের বাইরের আগ্রাসন মোকাবেলার জন্য কর্মসূচি। আমি কি স্পষ্ট করতে পেরেছি? এই অভ্যন্তরীণ সমাজ বিপ্লব আপনি যখন কমপ্লিট করবেন তখন বাইরের আগ্রাসন অটোমেটিকই আপনার উপরে এসে যাবে। আর বাইরের আগ্রাসন যখন এসে যাবে তখন আপনি সশস্ত্র লড়াই বাইরের শক্তির সাথে করেন। দেশের অভ্যন্তরীণ শক্তির সাথে লড়াই করা বা অস্ত্র ধরে সংঘাত তৈরি করলে বাইরের শক্তির দ্বারা বেনিফিটেড হবে। এই জন্য আমরা অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা চাইব শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে দাওয়াতকে পৌঁছাই দিয়ে মানুষের ভিতরে সেই মদিনার ভিতরে যে প্রক্রিয়াটা হয়েছিল, মদিনার ভিতরে তো অভ্যন্তরীণ দাওয়াতের মধ্য দিয়ে ওই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেটা অগ্রগামী ছিলেন, তাদের দাওয়াতের মধ্য দিয়ে মদিনার ভিতরের পরিবর্তনটা ঘটে গিয়েছিল। কিন্তু ভিতরের পরিবর্তনটা যখন ঘটে গেল তখন মক্কার কুরাইশরা কিন্তু এটা মেনে নিতে পারলো না। তারা কিন্তু মদিনাতে সেই 500 কিলোমিটার দূরে এসেও তারা আক্রমণ করে এটাকে বন্ধ করার চেষ্টা করতে থাকলো। ভিতরের ইহুদি গোত্রগুলো তাদেরকে সমর্থন করতে থাকলো। তা আমাদের এই ভূমির 90% মুসলমানদের আমরা এই অভ্যন্তরীণ পরিবর্তনের প্রক্রিয়াটা শুরু করতে চাই ব্যাপক ভিত্তিক দাওয়াতের মধ্য দিয়ে, ব্যাপক ভিত্তিক সামাজিক ওয়ার্কের মধ্য দিয়ে, সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এটা আমরা করতে চাই। আর এইটা করার পরে বাইরের কিন্তু আসবে, বাইরের একটা আগ্রাসন আসবে। যখন বাইরের আগ্রাসন আসবে তখন আমরা তাদের মোকাবেলা করব সশস্ত্রভাবে, এতে নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ তাদেরও মোকাবেলা আমাদের নিরস্ত্রভাবে হবে না। বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যখন এই 24-এর মিছিলকারীদের উপর গুলি করেছে বা তারা এরপরে যখন থেমে গেছে, তারা থামছে কেন? তারা থামছে তাদের নিজেদের ভাই ব্রাদার সন্তানরা মিছিলের ভিতরে গেছে। সর্বপ্রথম মিছিল এসেছে সেনাবাহিনীর ভিতর থেকে, পুলিশ বাহিনী বা তারা চেষ্টা করেছে তাদের সন্তানরা যেন মিছিলে না যায়, সেনাবাহিনীও চেষ্টা করছে তাদের সন্তানরা মিছিলে না যায়। কিন্তু আপনার ওই যে DOHS যেটা আপনার যে মহাখালীতে সেনাবাহিনীর ওই যে কর্মকর্তা এবং তাদের পরিবাররা থাকে, ওখানকার লোকেরা পরিবাররা মেজর ওই যে ওই জামাল হায়দার, এই যে আপনার এই যে নাসির সাহেব আছে, মেজর জেনারেল নাসির সাহেব আছে, কর্নেল হাসিন আছেন, ইনারা ওইটা অর্গানাইজ করেন। ওনারা অর্গানাইজ করে এরপরে যে কর্নেল হক উনিও ছিলেন তখন, এখন যিনি রাওয়ার প্রেসিডেন্ট হয়েছেন, ইনারা তখন হচ্ছে ওই DOHS-এর প্রথমে আগে তাদের সন্তানরা মিছিলে চলে আসে। কিভাবে মিছিলে আসে? ওই যে ছাত্রদের সাথে যোগ দেয় সেনা অফিসারদের সন্তানরা, তাদেরকে তারা বিরত করার চেষ্টা করে। বিরত করার চেষ্টা করলে সন্তানরা এটা মানে না। সে বলতেছে আমার বন্ধুরা, আমার ক্লাসমেটরা গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, আমি ঘরে থাকবো না। তারা তাদের বাবার আদেশ মানে না, কিন্তু না মেনেও তারা মিছিলে চলে যায়। মায়েরা নিষেধ করে যখন ঠেকাইতে পারে না তখন তারা মা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা নিজেরাই তখন মিছিলে জয়েন করে। যেহেতু সন্তানকে ঠেকাইতে পারছে না, সন্তানের উপর গুলি করবে, তারা ধারণা করছে যে আমরা যে যদি দাঁড়াই তাহলে আর গুলি করতে পারবে না। এজন্য সন্তানকে হেফাজতের জন্য তারাও নেমে গিয়েছিল। তারা যখন নেমে গেছে তখন আর্মি আর গুলি করতে পারতেছে না, কারণ সে কাকে গুলি করবে? তারই সহকর্মীর বুকে যে গুলিটা লাগবে। এবং 5ই আগস্টে যে গণভবন ঘেরাওয়ের কর্মসূচি হয়, সেখানেও কিন্তু আর্মি পরিবাররা, সাবেক সেনা কর্মকর্তারা তারা কিন্তু প্রথম ব্যারিকেডটা দেয় এবং মুক্তিযোদ্ধারা তারা ছাত্রদের সামনে দাঁড়ায়, তারা বলে যে আমরা আগে থাকবো। তো এইরকম একটা অবস্থার কারণে তখন ওই সেনাবাহিনী আর গুলি করতে সক্ষম হয় না। তো এইটা কেন হয়েছে? তাদের পরিবার এসে, তাদের সন্তানরা এসে মিছিলে দাঁড়িয়েছিল বলে তারা আর গুলি করতে পারে নাই। যদি তাদের সন্তানরা না দাঁড়াতো তাদের গুলি করতে পারত না। কিন্তু এখন আমি যে কথার জন্য এটা আনলাম সেটা হচ্ছে যে ভারতীয় বাহিনী যদি বাংলাদেশের ভিতরে আগ্রাসন চালায়, তাদের সন্তান বা পরিবার কি বাংলাদেশে আছে? তাদের সন্তান পরিবার তো বাংলাদেশে নাই, তারা কিন্তু গুলি থামাবে না। এই পার্থক্যটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। বাংলাদেশের আর্মি পুলিশ গুলি করতে থেমে যায় এই কারণেই, সে যখন জানতে যে ধারণাটা হয় এই রকমের, যখন তাদের পরিবারকে তারা আর ঠেকাইতে পারে না। দেখছেন না, ওই যে আনাস সহ অনেকেই কিন্তু পরিবারের অনুমতি ছাড়াই, পরিবারকে না জানিয়ে তারা কিন্তু মিছিলে গেছে, সিরকুট লিখে বাড়ির থেকে চলে গেছে।
বাংলাদেশে মা বাবার কথা শুনলে কোনো আন্দোলনই সফল হতো না, ভাষা আন্দোলনও হতো না, ৭১-এর স্বাধীনতাও হতো না, কোনো লড়াই হতো না। আমাদের মা বাবার আমাদের এত বেশি ভালোবাসে যে ঝুঁকির মুখে আমাদের যেতে দেয় না। এই জন্য এই জায়গাগুলোতে এটা মাথায় রাখতে হবে। তো তারা যখন চলে গেছে আর ঠেকাইতে পারে নাই, তখন ওই যে আপনার ইয়েতেও তো যাত্রাবাড়িতে এক পুলিশ কর্মকর্তার সন্তান মারা গেছে না পুলিশের গুলিতে। তো এইরকম ঘটনা যখন তাদের নলেজে আসে, যেমন আমার একটি ঘটনা জানা আছে, আমার ছোটো বোন ঢাকাতে থাকে, তার বাসার পাশে এক পুলিশ কর্মকর্তার বাসা। তার ছেলে যখন মিছিলে গেছে আর শেখাইতে পারে নাই, সে রিজাইন দিয়ে চলে এসেছে। সে প্রথমে চেষ্টা করেছে তার ছেলেকে বিরত করার জন্য, যে সে যেন মিছিলে না যায়, আর সে তো ডিউটি করতেছে ওইটা। যখন তার ছেলে না মেনে মিছিলে গেছে এবং কই গেছে সে জানে না, তখন সে আর ইয়েতে যাচ্ছে না, ডিউটিতে যাচ্ছে না। তখন সে আর পারতেছে না মিছিলে গুলি করতে, যে আমার ছেলেও তো মিছিল করতেছে, আমি গুলি করব কী করে, এই কথা বলতেছে। পরে সে রিজাইন দিয়ে বাড়ি চলে আসে, শুধু এই কারণে যে তার সন্তান ওখানে চলে গেছে। তো ভারতীয় বাহিনী যখন আপনাকে গুলি করবে, আপনার এখানে বোমা নিক্ষেপ করবে, তার এই বাধা নাই, সে থামবে না। তখন এই আবু সাঈদের মতো বা এই রকম করে মিছিলের সামনে দাঁড়াই গেলে কিন্তু তার মোকাবেলা হবে না, সে নির্বিঘ্নে আপনাকে মেরে ফেলবে। এজন্য দেশের অভ্যন্তরের লড়াই আর বাইরের শক্তির লড়াইয়ের ভিতর পার্থক্য আছে। এই যে গাজার ব্যাপারটা দেখেন, গাজাটা হচ্ছে হামাসের নিরবিচ্ছিন্ন শ্রমের মধ্য দিয়ে গাজার জনগণ কিন্তু হামাসের সাথে যুক্ত। হামাসের সাথে যখন তারা যুক্ত হয়ে গেছে, তখনই কিন্তু ইসরায়েল সেখানে অ্যাটাক করেছে। কিন্তু অন্য জায়গায় যেখানে ওই পিএলওর নিয়ন্ত্রণ, সেখানে কিন্তু ইসরায়েল ওইভাবে বোমা বর্ষণ করতেছে না, এবং বলতেছেও যে গাজাকে যদি পিএলওর হাতে উঠিয়ে দেওয়া হয় তাহলে তারা ওখানে বোমা বর্ষণ করবে না, যুদ্ধবিরতিতে তারা চলে যাবে। কিন্তু হামাস এটা মানতেছে না। কিন্তু ওই জায়গায় যে হামাসরা যখন তাদের সামাজিক বিপ্লবের যে কথাটা ভাই নিয়ে আসছেন, এই সামাজিক বিপ্লব গাজাতে ঘটে গেছে। গাজাতে যখন সামাজিক বিপ্লব ঘটে গেছে, তখন তাদের উপরে ইসরায়েল বোমা বর্ষণ শুরু করেছে, গাজার থেকে যুদ্ধ করা হয়েছে। তা আমাদের এখানকার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবো, যখন এই জাতি ওই পর্যায়ে চলে যাবে, তখন জানবেন যে আমাদের শত্রুরা তখন আমাদের উপর আগ্রাসন চালাবে, তাদের সাথে আন্তর্জাতিক শক্তিও তখন সমর্থন পেতে তাদের বেশি কষ্টিন লাগবে না। তখন আর তারা মানবাধিকার ধোয়া তুলবে না, গণতন্ত্রের কথা তখন তারা মুখে আনবে না, তখন ঠিকই আমাদের উপরে হত্যা নির্যাতন চালু করবে তখন। আর তখনকার মোকাবেলা শুধু বুক পেতে দিয়ে হবে না, তখনকার মোকাবেলা আমাদেরকে তারা যেভাবে আসবে সেভাবেই করতে হবে, যেমনভাবে আজকে হামাস করতেছে ইসরায়েলের মোকাবেলা। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি কি পরিষ্কার করতে পারছি আপনাদেরকে বিষয়টা, কৌশলটা? এগুলো